দর্শক স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি নিয়ে, রাজনৈতিক পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি, আলোচিত ঘটনাবহুল যে বিষয়গুলো রয়েছে তার ভেতরের অন্তর্নিহিত বিষয়গুলো নিয়ে আসলে আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করি। আমরা জানি এই মুহূর্তের সবথেকে আলোচিত বিষয় সংস্কার, এবং সংস্কারের কথা যদিও বলা হচ্ছে, কিন্তু সংস্কারের জন্য সবাই আসলে কতটা ঐক্যবদ্ধ, এবং এই যে সুযোগ, সেই সুযোগকে আসলে রাজনৈতিক দলগুলো কতটা কাজে লাগাতে পারছেন। একই সঙ্গে সরকারের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের যখন আমরা বলছি আজকে 2 মাস পূর্তি হলো, সেই 2 মাসে তাদের কতটুকু সংস্কার হলো এবং কতটুকু আসলে সন্তুষ্টির জায়গা তৈরি হলো, পথ তৈরি করা হলো, এইসব বিষয় নিয়ে আমরা মূল্যায়ন করবার চেষ্টা করবো আজকের এই আলোচনায়। আজকে স্টুডিওতে আমাদেরকে সময় দিয়েছেন, এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, আমাদেরকে সময় দিয়েছেন, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং যুগ্ম সম্পাদক নাগরিক ঐক্য। স্বাগত জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান আপনাকে। আমরা কিছুক্ষণের মধ্যে জেসমিন টুলি আমাদের সঙ্গে যুক্ত হবেন, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন। আমরা আশা করছি তিনি পৌঁছে যাবেন। আমরা জানি যে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থার কারণে আসলে প্রায়শই এই ঘটনা ঘটছে। আমরা আজকের আলোচনা শিরোনাম যেটি বলছিলাম যে ঐক্যবদ্ধ ছাড়া কি সংস্কার সম্ভব, এই শিরোনামে যদি আমি আপনাকে শুরুতে যে প্রশ্নটি করতে চাই, আজকে এই যে অন্তর্বর্তী সরকারের 2 মাস পূর্তি, 2 মাস পূর্তিতে আমরা যেটি বলছিলাম যে সংস্কার কার্যক্রম কত দূরে এগুলো, সেই জায়গাটি নিয়ে যদি শুরুতে আসি। ধন্যবাদ আপনাকে। শুরুতে ছোট্ট একটা সংশোধনী, আমি আমার দলের সদস্য পদ থেকে, মানে সাধারণ সদস্য পদ থেকেও পদত্যাগ করেছি, অন্য যে পদ আছে সেটা তো নেই। দুঃখিত, আমার এটি আসলে জানা ছিল না। ঠিক আছে, না অসুবিধা নেই, এটা খুব অস্বাভাবিক না। আপনি যেটা দিয়ে শুরু করেছেন আমি সেটা দিয়েই শুরু করতে চাই, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া সংস্কার সম্ভব কিনা। আমরা সম্প্রতি প্রধান উপদেষ্টা একটা জাতীয় দৈনিকের সাথে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন, অনেক কথা বলেছেন। এর মধ্যে সংস্কার নিয়ে উনি যে কথাটা বলেছেন আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি। উনি সবাইকে আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য, যে এমন সুযোগ আর আসবে না। আমি সিরিয়াসলি মনে করি যে সংস্কার করার এমন সুযোগ আসলে আসবে না, এবং উনি সবাইকে ডাকছেন, তার মানেটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আসলে সংস্কার কখনো কখনো সাস্টেইনেবল হয় না। যে কোনো পরিবর্তন, সেটা পজিটিভ হোক, নেগেটিভ হলে তো কথাই নেই, পজিটিভ পরিবর্তনও আপনি আসলে ইম্পোজ করতে পারেন না। ইম্পোজ করলে সেটার রিয়াকশন হবেই সোজা। ইভেন বর্তমান সরকার যে ধরনের তার এক ধরনের পথ নির্দেশ আছে, টাইম বলেনি কিন্তু তারও তো একটা রোডম্যাপ আছে, রোডম্যাপটার টাইম জানা যায়নি। সেখানেও কিন্তু রোডম্যাপেও তারা এই একতাবদ্ধ করে একসাথে সবাইকে নিয়ে সংস্কারের কথা বলছেন। আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হলো 1/11 সরকার আরপিও সংশোধন করে সেখানে না ভোটের বিধান এনেছিলেন। মানে এই না ভোটের বিধান ভালো খারাপ ডিবেট কেউ না কেউ করতেই পারে, অ্যাপারেন্টলি ইট ওয়াজ নট ব্যাড। কিন্তু আমরা খেয়াল করব, যেহেতু তারা একা নিজেরা করে ফেলেছিলেন, পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো এবং তারা এসে কিন্তু এই একটা না ভোটের বিধানটা বাতিল করে দিয়েছেন, এবং তৎকালীন বিরোধী দল বিএনপিও এটা প্রটেস্ট করেনি। এখন ইভেন ভালো যদি হয়, ব্যক্তিগতভাবে আমি এটাকে একটা ভালো প্রভিশন মনে করি, কিন্তু কেন এটা এফেক্টিভ হলো না, কার্যকর হলো না? কারণ 2 দলের সাথে আলোচনা করে, তাদের কনসেনসাস তৈরি না করে এটা করা হয়েছিল। সুতরাং ওটা হতেই হবে। এবং আমি বর্তমান সরকারের যে রোডম্যাপ তারা বলছেন, তারা একাধিকবার এই যে আমাদের যে কমিশনগুলো হলো, এগুলো 31 ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিবে, 6টা কমিশন, আরও কমিশন তৈরি হতে পারে, সেগুলো নিয়ে খুব সিরিয়াস এনগেজমেন্টে যাবে সরকার রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে। সেখানেই আসলে আলোচনা করে নির্ধারিত হবে কি পরিমাণ সংস্কার হবে, সেটা কত দিনে হবে, কতটুকু সংস্কার এই সরকার করতে চায়, এভাবে হবে। এখন আগানোর কথা যদি বলেন, মানে আমরা একটা সমাজে যদি গণতান্ত্রিক সমাজ চাই, একটা জিনিস আমাদেরকে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠতে হবে। গণতান্ত্রিক সমাজ মানেই হচ্ছে মতদ্বৈততা, মতের ভিন্নতা থাকতেই হবে, কোনো উপায় নেই। কিছু বেসিক বিষয় আমাদের একমত হতে পারে, কিন্তু এই যে সংস্কার প্রশ্নেই আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের মধ্যে দ্বিমত আছে, থাকবেই, এবং এটা মেনে নিয়ে এগোতে হবে। কেউ মনে করছে সংস্কার এতটুকু হওয়া উচিত, বা এই সেক্টরে হওয়া উচিত, ওই সেক্টরে হওয়া উচিত না। কেউ মনে করছে সংস্কারই প্রধান কাজ, ইলেকশন একটা পরিবারেও তো আসলে 5 জনের 5 রকম মত থাকে, একদম তাই। সুতরাং এখন যেটা দেখা যাচ্ছে সেটা খুবই স্বাভাবিক, এবং এটাকে আমি খুবই হেলদি বলে মনে করি। সমস্যা যেটা হয়েছে, আমরা গত 15 বছর এমন একটা সিস্টেমের মধ্যে ছিলাম যেখানে বিরুদ্ধের কথা, ভিন্ন মতের কথা বাইরে কোনো কিছু বলা যাবে না। এখন এই যেটা হচ্ছে, হেলদি প্র্যাকটিসটা শুরু হয়েছে, এবং আমি মনে করি এই আলাপ সমাজে চলতে শুধু রাজনৈতিক দল তো না, যে মানুষ ভোট দেন, যারা জনগণ, যারা এই রাষ্ট্রের প্রকৃত মালিক, তাদেরও বক্তব্য আছে, তাদেরও কথা আছে। সবকিছু একত্র হয়ে আমার মনে হয় যে আমরা এগিয়ে যেতে পারবো, আমি এটা বিশ্বাস করি। কিন্তু কোথাও একটা হতাশার জায়গাও তৈরি হচ্ছে কারো যে 2 মাস সময় হলো, কিন্তু তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ করে যে সমাজে এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে, এই জায়গাটি তো আসলে সরকারকে দেখতে হবে আর একটু যত্নের সাথে।
এটা নিয়ে একেবারেই দ্বিমত নেই, এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন তৈরি হয়েছে, সেটা হলো আমরা যে কনটেক্সটে সরকার ক্ষমতায় এসছে সেই কনটেক্সটের তুলনায় কি তারা খুব খারাপ করছেন? মানে একটা সরকার ক্ষমতায় আসার পর দেখছে কোনো পুলিশ বলে কিছু নাই। সারা পৃথিবীতে তো বহু স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। বাংলাদেশে আমরা এরশাদকে যখন পতন হয়েছে, এরশাদকে আমরা তখন স্বৈরাচারই ডেকেছি, যদিও এরশাদের স্বৈরাচার আর গত স্বৈরাচারের সাথে তুলনা করলে আমরা এটার ইন্টেন্সিটি অনেক অনেক বেশি দেখি। এরশাদ পতনের পর কি পুলিশ পালিয়ে গিয়েছিল? পালায়নি। এরশাদ বা তার দলের অন্য মানুষজন পালিয়ে গিয়েছিল? যায়নি। একটা দলের সব মানুষ, পুলিশ, একটা মসজিদের খতিব, জাতীয় মসজিদে তিনিও থাকেননি, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। সুতরাং এই কনটেক্সটে ওনারা খুব খারাপ করছেন তা না, কিন্তু আমি আপনার সাথে এটা একমত, সাধারণ মানুষ যখন তার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সংকটে পড়বে, সে যখন ঢাকা শহরে সন্ধ্যার পর বেরোলে দেখবে যে জ্যামের জন্য চলাই যাচ্ছে না, মানুষ কিন্তু অস্থির হতে শুরু করবে, হবেই। এটা অস্বাভাবিক না, এবং এটাই সরকারকে কেয়ারফুল থাকতে হবে। আর একটা কথা সরকারকে মনে রাখা দরকার, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা না, যে পরিমাণ মূল্য দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে তাতে না এই সরকারের উপর এক্সপেকটেশন ইজ ভেরি অনেক বেশি। সুতরাং ওইটা মাথায় রেখে আসলে তাদেরকে কাজ করতে হবে। আমি উন্নতি খুব খারাপ বলছি তা না, কিন্তু তাদের আরো বেশি অ্যাক্টিভ হওয়ার সুযোগ আছে, তারা সেটা করবেন বলে আমি মনে করি। জি, ডক্টর জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, দর্শকদেরকে একটু পরিচয় করে দিই। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন জেসমিন টুলি, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন। জেসমিন টুলি, স্বাগত জানাচ্ছি আজকে জেরুসালেম ইনসাইড পলিটিক্সে। আমরা আপনাকে কিছুটা দেরিতে হলেও পেয়েছি, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা জানি ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে আসলে কথাও বলছিলাম একটু। আমরা জানি আজকের আলোচনার বিষয়ে আমরা বলছিলাম যে ঐক্যবদ্ধ ছাড়া কি সংস্কার সম্ভব, এটি নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানি যে ডক্টর ইউনূস একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন একটি জাতীয় দৈনিকে, আমরা দেখেছি সেখানে আসলে ঐক্যবদ্ধ হওয়ার একটি আহ্বান তিনি জানিয়েছেন। সেই জায়গায় আসলে রাজনৈতিক দলগুলো যে সুযোগ পেয়েছেন সেটি আসলে 2 মাসের মূল্যায়ন যদি আমরা করি, আজকে অন্তর্বর্তী সরকারের 2 মাস হলো, সেই 2 মাসের সংস্কার কার্যক্রম, সংস্কার উদ্যোগ আপনার কাছে একটু মূল্যায়ন জানতে চাইব। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ওনার সাক্ষাৎকার যেটা প্রথম আলোতে প্রকাশিত হয়েছে খুবই ইলাবোরেট এবং খুব সুন্দরভাবে উনি বোঝাইছে, খোলামেলা কথা বলছে। আর আসলে 2 মাস এরকম একটা বিশৃঙ্খলা, 15 বছরের একটা অরাজকতা, সব ক্ষেত্রে বিশৃঙ্খলা, তারপরে 2 মাস আসলে সময়টা খুবই অল্প। মানে একটা জায়গায় নতুন মানুষজন এসে সেটা বুঝে নিয়ে, সেই এমন হতো যে একটা সেট আছে, সবকিছু স্বাভাবিকভাবে চলছে, সেখানে বসে কাজ করে রান করা নতুন করে, মানে এখানে চিন্তার বিষয় আছে, অনেক কিছু আছে। এবং সবচেয়ে যেটা কঠিন কাজ এখন, যেটা জাহিদ ভাই বলছিল, যে আসলে যারা কাজ করে, পুলিশ বলেন, প্রশাসন বলেন, এরা তো আসলে তাদের আত্মবিশ্বাস একদম তলানিতে। এই জায়গা থেকে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনে যার যার কাজ সঠিকভাবে করার জন্য, যেটা প্রতিদিনের যে কাজগুলো, যেমন আপনি ট্রাফিক ব্যবস্থার কথা বলেন, স্বাস্থ্যের কথা বলেন, শিক্ষার কথা, যেটা প্রতিদিন যেগুলো মানুষের দৃষ্টিগোচর হয়, এরকম যে কাজগুলো আছে, সেগুলো তো আসলে একদমই ভেঙে গেছে। সেজন্য আসলে এই 2 মাসে আমাদের দৃশ্যমান হয় এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না। তারপর তাও কিছু কিছু ক্ষেত্রে দেখেন, যেমন অর্থনীতি যে অবস্থায় ছিল একেবারে ভেঙে পড়া পর্যায়ে, সেখান থেকে তো ঠেকানো গেছে, সেই জায়গা থেকে তো কিছুটা হলেও কিছুটা অবস্থান হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে জিনিসপত্রের দাম বেশি, এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি, ট্রাফিক ব্যবস্থাটা এখনো ঠিক হয়নি, সব জায়গায় সব ট্রাফিক পুলিশগুলো এখনো কাজ শুরু করেনি। মানে অনেক জায়গায় আপনি দেখাতে পারেন, কিন্তু আবার অনেক জায়গায় একটু একটু হলে তো আসছে। দেখেন, এই পলিথিন নিয়ে আমরা কিন্তু কম ভুগছি না, প্রত্যেকটা। ইভেন বলছে যখন যে কোনো খাদ্যশস্যের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে, তার মানে পলিথিন এমন পর্যায়ে গেছে যে একদম মাটির সাথে মিশে গেছে। তা সে জায়গায় তো আমরা একটা পেয়েছে যে ওনারা বলছে যে পলিথিন নিয়ন্ত্রণে তারা রাস্তায় সেটি নিয়ে আবার প্রশ্ন উঠেছে যে বিকল্প আমরা যদি সহজলভ্য করে নিশ্চিত না করি, সেটাও আবার আচ্ছা, তাই বলে কি আপনার বিকল্প হতে কি কাগজ আছে না, পাট আছে না? এর আগে যখন পলিথিন আসেনি তখন কি মানুষ ব্যবহার করেনি? নিশ্চয় ঘরে যে বাজারে যাবে সে তার নিজের ব্যাগটা সাথে করে নিয়ে যাবে,
তার সাথে যে ব্যাগটা আছে দরকার হলে সেটা কাপড়ের হতে পারে, সেটা অর্থাৎ এই দৈনন্দিন চর্চার মধ্য দিয়ে পরিবর্তন আমাদের নিজেরাই যদি আমরা পরিবর্তিত না হই, আসলে বাইরে থেকে পরিবর্তন এনে দেওয়া সম্ভব না। আমরা আমাদের মানসিকভাবে সেট হতে হবে যে আমরা এই পরিবর্তনে কিছুটা অসুবিধার মুখোমুখি হলে সেটা মেনে নিব, মেনে নিয়ে হলে আমরা বড় ধরনের যে লাভটা সেটার দিকে খুঁজবো, যে আমাদের পলিথিন ক্ষতিকর দিক আমরা ওটা বর্জন করবো। এটা বর্জন করার জন্য যা যা মুখোমুখি হয়ে আমরা হবো, এই মানসিক অবস্থাটা যদি আমরা সেট করে নিতে পারি তাহলে কোনো সমস্যাই নাই। জেসমিন টুলি, অনেক ধন্যবাদ। আমরা ডাক্তার জাহিদুর রহমান আবারও যদি আপনার কাছে আসি, আমরা আজকে বলছিলাম যে ঐক্যবদ্ধ ছাড়া কি সংস্কার সম্ভব। নিঃসন্দেহে ঐক্যবদ্ধতা প্রয়োজন, কিন্তু সেই ঐক্যবদ্ধের জায়গায় রাজনৈতিক দলগুলোর যে অবস্থান বা যতখানি সহযোগী মনোভাব, সেই জায়গাটি আসলে কেমন দেখছেন এই 2 মাসের চিত্র ধরে যদি একটু বলা যায়? আমি হতাশ নই, মানে অনেকের মনে হয়েছে যে সংস্কার হবে, আমরা এখনই সব রাজি হয়ে গেছি, বা আমরা এখনো মাঠে পলিটিক্যাল পার্টিগুলো যা যা বলছে সেটাকে পুরো একসাথে ঠিকভাবে পুরোপুরি এটাই তারা চাইছেন মনে করা উচিত হবে না। আপনি সামনে যখন একটা আলোচনায় বসবেন, বার্গেইনিং থাকবে, প্রত্যেক পার্টি তার নিজ নিজ স্বার্থ দেখবে, এটাই নিয়ম। কারণ প্রত্যেকটা দলের বাস্তবতা তো একই না। কোনো একটা দল আছে, একটা নির্বাচন হলে তার মানে ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা অনেক হাই, তিনি একভাবে চাইবেন, তিনি ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে একরকম চিন্তা করবেন। আরেকটা দল আছে, তিনি যদি মনে করেন আমার একটু সময় পেলে আমার দলটা গোছাতে পারবো, আমি একটু জোট তৈরি করতে পারবো। আর কেউ মনে করছেন যে না, আমি হয়তো ক্ষমতাতে যাবই না, সুতরাং স্টেটটার স্ট্রাকচার যতটুকু ভালো করে ফেলা যায়। সো প্রত্যেকে তার তার এজেন্ডা নিয়ে মাঠে আছেন। এবং আমি আবারও বলছি, এবারকার সংলাপ, আমাদের আগে কিন্তু মাঝে মাঝে সংলাপ হয়েছে আমাদের সংকটের জন্য, আগে সংলাপের সাথে সামনে যে সংলাপ হতে যাচ্ছে তার একটা বেসিক ডিফারেন্স আছে বলে আমি মনে করি। যেমন 91-96 সরকারের সময় যখন 2 দল ক্ল্যাশে গেল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, বা 2007-06 আগেও যখন ক্ল্যাশে গেল, তখন রীতিমতো বিদেশ থেকেও মানুষ এসে আমাদের মধ্যে সংলাপ করানোর চেষ্টা করেছিলেন, ওগুলো সফল হয়নি, কারণ 2 দল কেউই আসলে সমঝোতা চায়নি। কিন্তু আমি এবার মনে করছি যে সরকারটা বসছে, যে সরকারটা তাদেরকে নিয়ে বসবেন, প্রত্যেকটা দল সেই সরকারটাকে এন্ডোর্স করেন। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনার পতনের পর সবগুলো দল একটা কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থায়, একটা কার্যকর সোশ্যাল কন্ট্রাক্টে তারা আসবেন। সুতরাং মুখে যা বলছেন, যখন আলোচনায় বসবেন তারা পরস্পর ছাড় দিয়ে একটা জায়গায় আসতে পারবেন বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি। এবং আমি এটুকু মানে যোগ করতে চাই যে সরকারটা দায়িত্বে আছেন তারা, যেহেতু তাদের ক্ষমতায় থেকে যাওয়ার কোনো অভিলাষ নেই। ডক্টর ইউনূস খুব ক্লিয়ারলি বলছেন, সেদিনকার ইন্টারভিউতে বলেছেন বারংবার, তাই একদমই। আগে একটা জায়গায় বলেছিলেন যে আমরা কেউই, আমরা প্রত্যেকের নিজ নিজ জায়গায় কাজ ছিল, আমাদের ওই কাজ থেকে দায়িত্ব নিতে এসেছি। বিশেষ করে ডক্টর ইউনূসের কথা যদি বলি, মানে উনি আমাদের এখানে এসে কিছুই অর্জন করেন নাই ওনার জীবনে, ওনার যাবতীয় অর্জন সব শেষ হয়েছে। এবং উনি কিন্তু বারবার বলছেন আমরা বাংলাদেশটাকে একটা পরিবার হিসেবে পেতে চাই। তো এখন তো ওনাদের যেহেতু সেরকম কোনো অভিলাষ নেই, সুতরাং তারা এই সংলাপ করে সুন্দরভাবে পাওয়ার ট্রান্সফার করার ক্ষেত্রে আন্তরিক থাকবেন বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই আমরাও সেটি আশা করি যে পরিবর্তনের বাংলাদেশ, অর্থাৎ যে আকাঙ্ক্ষার কথা আসলে আমরা বলছি বৈষম্যহীন বাংলাদেশ, সেটি অর্জিত হলেই আসলে এই যে বিপ্লব, সেই বিপ্লবের সার্থকতা আসবে। আমরা জেসমিন টুলি, আপনার কাছে আরেকবার যদি একটু জানতে চাই যে এই যে আমরা বলছি যে ঐক্যবদ্ধ ছাড়া সংস্কার সম্ভব নয়, ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগটা আসলে কোথা থেকে আসা উচিত? সেটি কি রাজনৈতিক দলগুলো উদ্যোগ নেবেন, নাকি সরকারের দিক থেকে তার আহ্বান তো জানাচ্ছেনই, রাজনৈতিক দলগুলোর দিক থেকে আসলে এই উদ্যোগগুলো কেমন হওয়া উচিত? সেটি ছোট রাজনৈতিক দল হোক, বড় হোক, সবার মধ্যে সেই জায়গাটি নিয়ে যদি একটু বলতেন। আসলে যে কোনো ভালো কাজ করার আগে আমার কাছে মনে হয় যে সবার মিলিত একটা প্রচেষ্টা থাকে। খণ্ড খণ্ড থেকে কোনো ভালো কিছু, বড় কিছু পাওয়া যায় না, হয়তো ছোট ছোট অ্যাচিভ করা যায়। তা এখানে রাজনৈতিক দলগুলোকে মনে করতে হবে, তাদের বিশ্বাস করতে হবে যে যে সরকার আছে তার উপর তাদের আস্থা রাখতে হবে, যে এই আস্থার জায়গাটা তারা এর আগে পায়নি। বিএনপি দেখেন দীর্ঘদিন তারা এই কেয়ারটেকার করে তারা সংগ্রাম করে আসতেছিল যে আমরা তারা এখন এই জায়গাটা পেয়েছে। এবং এই যে সরকার, সে সরকার অত্যন্ত খোলামেলা, সব কথা তারা সবার সাথে শেয়ার করছে এবং তাদের মধ্যে স্বচ্ছতার কোনো অভাব নাই, তার কোনো লুকোচুরি করছে না। তাহলে রাজনৈতিক দলগুলো যদি এই সুযোগ হারায়, তাহলে বারবার উনিও বলেছেন, আমি দেখলাম আজকে কথাটা এই একই কথা মনে হয়, উনি বলছে বারবার সুযোগ আসে না আমাদের জাতীয় জীবনে, বারবার এরকম সুযোগ আসে না। এবার বিশাল একটা সুযোগ এসছে, সব দলকে খোলা মনে আসতে হবে। দেখবেন খোলা মনে আসলে সমস্যা কোনোদিনই সমস্যা থাকে না।
হ্যাঁ কিছু দলকে কিছু ছাড় দিতে হবে, এটা তো অবশ্যই। হ্যাঁ কোনো দল যেটা জাহিদ ভাই বলছিল যে চাচ্ছে এখনই নির্বাচন, হ্যাঁ সবারই স্বার্থ আছে, কিন্তু যে সংস্কারগুলো হাত দিচ্ছে, আমরা যদি এই রাষ্ট্র সংস্কারগুলো না করে আবার সেই নির্বাচনে চলে যাই, আবার আমরা আরো পিছিয়ে যাব। তো এই সুযোগটা আমরা কাজে লাগাই, আমাদের যে সমস্ত জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষতগুলো আমরা যতটা পারি তা ঠিক করার পর ইলেকশন হবে। ইলেকশন তো অবশ্যই হতে হবে, ইলেকশন হবে না তা না, ইলেকশন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে ভালো ইলেকশন পেতে হলে এই সংস্কারগুলো অবশ্যই দরকার আমি মনে করি। আর সেই জন্য সবাইকে এক হয়ে এই সরকারকে সহযোগিতা করা উচিত, যেন এই সরকার একটা ভালো নির্বাচন করার মতন পরিবেশটা সৃষ্টি করতে পারে, এবং যে জায়গাগুলো আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে, মানবাধিকার সাংঘাতিকভাবে লঙ্ঘিত হয়েছে, এই জায়গাগুলো যেন স্পষ্ট হয়ে ওঠে মানুষের কাছে যে না আমাদের অর্থনীতি অবস্থা ভালো আসছে, আমরা কথা বলতে পারছি স্বাধীনভাবে, এই জিনিসগুলো মানুষ পেলে হ্যাপি হওয়ার কথা। হ্যাঁ 2 মাস মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু একটু ধৈর্য ধরতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই বড় পরিবর্তনের জন্য। যে অনেক ধন্যবাদ। আমরা জেসমিন টুলি আমরা আবারও আলোচনায় আসবো, বিশেষ করে যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে সেই কমিশনগুলোর কার্যকারিতা, তাদের অগ্রাধিকারের জায়গাগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। একটা বিরতি নেবার সময় হচ্ছে। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্স আমরা কথা বলছি ঐক্যবদ্ধ ছাড়া কি সংস্কার সম্ভব, এই শিরোনামে আমরা আরো কথা বলবো একটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবে। দর্শক, বিরতির পর আবার স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। আজকে আমরা কথা বলছি ঐক্যবদ্ধ ছাড়া কি সংস্কার সম্ভব, এই শিরোনামে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। জেসমিন টুলি রয়েছেন, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন। জেসমিন টুলি আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ডাক্তার জাহিদুর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে বিরতির আগে আসলে সংস্কার নিয়ে কথা বলছিলাম, রাজনৈতিক দলগুলো এবং সরকারের দিক থেকে, অন্তর্বর্তী সরকারের দিক থেকে যে আহ্বানের কথা। এই মুহূর্তে আসলে আমরা যে বাংলাদেশের কথা বলছি, অর্থাৎ যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে হতাশার কথা বলছি, অন্যদিকে আমাদের নিত্যপণ্যের দাম কিন্তু আমরা আসলে তুলনামূলক যে প্রত্যাশার জায়গা ছিল সেই প্রত্যাশিত নিয়ন্ত্রণ করতে পারিনি। সব মিলিয়ে যদি জনমনে জনরোষী তৈরি হয় বা অসন্তোষ তৈরি হয়, সেই জায়গাটার দায়ও তো অন্তর্বর্তী সরকারকেই শেষে নিতে হবে, এবং সেই জায়গাটিকে আসলে কিভাবে আমরা একটা ভারসাম্যপূর্ণ জায়গায় নেওয়া উচিত। এবং বিশেষ করে আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু নিত্যপণ্যের বাজারে গিয়ে এখনো বেশ হিমশিম খাচ্ছেন। বিশেষ করে যদি ডিমের উদাহরণটাই দিই তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ডক্টর জাহিদুর রহমান। একদম তাই, ডিম নিয়ে আমি গত কয়েকদিন ধরে কথা বলছি বিভিন্ন টিভি টক শোতে। আমরা একটা তুলনা দিই, যেমন ধরুন এই মুহূর্তে আমাদের ডিমের প্রতিটি দাম 15 টাকা। ভারত থেকে কিছুদিন আগে 2 লক্ষ ডিম ইম্পোর্ট করা হয়েছে, আরো 4 কোটি আনা হবে। 4 কোটির সংখ্যাটা খুব ছোট, 4 কোটি আমাদের একদিনের চাহিদা। 4 কোটি ডিম দিয়ে একদিনের চাহিদা দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে কিনা আমি নিশ্চিত নই, এটা যারা এক্সপার্ট তারা বলবেন। কিন্তু ভারত থেকে আমাদের পোর্টে, স্থলবন্দরে দাম পড়েছে ডিমের 6 টাকা, লেস দ্যান হাফ। সো ভারত পারছে, আমরা পারছি না। আমরা প্রচুর, আমাদের পোলট্রি যে সমিতি আছে তারা এটা নিয়ে কথা বলেছেন, কিভাবে সিন্ডিকেটের কথা আমরা দীর্ঘদিন থেকে শুনি। পোলট্রির ফিড, পোলট্রির যে ঔষধ আছে, শুধু সেটা না, দাম নির্ধারণের ক্ষেত্রেও বড় বড় অলিগার্করা আসলে রোল প্লে করেন। কি করছে না করছে সাধারণ মানুষের এগুলো দেখার বিষয় না, এবং তারা আসলে একটু স্বস্তি খুঁজছে না। স্বস্তি শুধু না, আমি এটা রাষ্ট্রের প্রয়োজন, আমি একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। সেটা হলো ডিম হচ্ছে সর্বশেষ প্রাণীজ প্রোটিন। সর্বশেষ কেন? সর্বশেষ না, প্রাণীজ প্রোটিন। আপনি ভাত খেতে পারেন, আমাদের এই জোনের মানুষদের কার্বোহাইড্রেট খাওয়ার টেন্ডেন্সি বেশি আছে, কিন্তু আপনাকে তো প্রোটিন খেতে হবে, এবং অ্যানিমাল প্রোটিন, যেটা হাই ক্লাস প্রোটিন। সবচেয়ে সস্তা কোন জায়গায় ছিল? ব্রয়লার মুরগি, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ। ওই মাছগুলো এখন আর খুব একটা রিচে নাই, মানুষ ডিমে নেমে এসেছে, স্বাভাবিক দামে নেই। সেই ডিমে নেমে আসা এবং ইজিলি নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষ তাদের খাবারের মধ্যে তাদের সন্তানকে, আমি নিজে কয়েকজন নিম্ন মধ্যবিত্ত মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা তাদের সন্তানদেরকে ডিম দিতে পারছেন না, মাঝে মাঝে দিচ্ছেন, দিলে হাফ দিচ্ছেন। 2-3টা ডিম একসাথে ফ্রাই করে, অমলেট করে পরিবারের 5-6 জন মিলে খাচ্ছেন। এসব স্টোরি এখন আমাদের চারপাশে আছে। এর ক্ষতিটা কোনটা সেটা বলি। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। গত বেশ কয়েক বছর ধরে যখন প্রোটিনের দাম, জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের একটা জেনারেশন কিন্তু মারাত্মক অপুষ্টি নিয়ে বড় হচ্ছে।
একজন ডক্টর হিসেবে বলছি, সবাই এটা বুঝবেনও, শুধু আপনার বাহ্যিক গ্রোথ না, আপনার শরীরে ইন্টারনাল অর্গানসগুলো সব দুর্বল হয়ে তৈরি হচ্ছে। সো আজকে যে জেনারেশনটা তৈরি হচ্ছে, এরা আগামী 40, 50, 60 বছর বেঁচে থাকবে। এরা জাতিকে খুব বেশি কিছু দিতে পারবে না, তারা দ্রুত অসুস্থ হবে এবং তাদের লাইফ এক্সপেক্টেন্সি কম হবে, শিওর এটা। সো আমাদের এই সংকটটা দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করছে। এবার সাধারণ মানুষের জায়গায় আসি। সাধারণ মানুষ সংস্কার করলে কি হবে না হবে অত কিছু বোঝে না। যদি আমরা জানি সংস্কার যদি জেনুইনলি করা যায়, সবচেয়ে প্রান্তিক মানুষটা বেনিফিটেড হবে। কিন্তু ওর জায়গায় দাঁড়িয়ে আমরা তো দেখি নাই। আমি তো আসলে কোনোদিন স্টারভেশনের মধ্যে ছিলাম না, আমি কোনোদিন একটা ডিম খাওয়া যাবে না এই পরিস্থিতিতে তো আমি দেখি নাই, ও তো দেখে। সো ওর এই সিরিয়াস ক্রাইসিসটাতেই আসলে মাথা ঘামাবে, এটাই ন্যাচারাল। সুতরাং সরকারকে মনে রাখতে হবে কয়েকটা জিনিস। সংস্কার করে নির্বাচনের যে রোড ম্যাপ, তাতে মোটামুটি একটা লম্বা সময় দেখা যাচ্ছে। যদি রাজনৈতিক দলগুলো একমত হয় যে আমরা এতদিন পর সংস্কার হবে, 2 বছর বা 3 বছর, সেটা জনগণ দেবে কিনা, যে কথাটা বলছেন সাধারণ মানুষ, যিনি সবচেয়ে খারাপ আছেন, যিনি সবচেয়ে সংকটে আছেন, তিনি অস্থির হবেন কিনা, এবং তিনি যদি অস্থির হন আমরা ব্লেম করতে পারবো না। আগের সরকার কি করেছে, কি হচ্ছে না হচ্ছে, যেমন এই যে অলিগার্কদের কথা বলছি, দেখা যাচ্ছে এটা বেশিরভাগই আগের সরকারের অলিগার্ক। এখন দিনের শেষে এই সরকার তো দায়িত্বে আছেন, মানুষ দেখতে চাইবে যে তারা এই জায়গাগুলোতে পরিবর্তন আনতে পারছে। এবং এই সংস্কারের কথা যদি বলি, বাজার সংস্কার, যেটা সাধারণ মানুষের জীবনের সাথে সরাসরি জড়িত। বিশ্ববাজারে কিন্তু গমের দাম কমছে, আমাদের আটার দাম বাড়ছে। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমছে, আমাদের সয়াবিন তেলের দাম বাড়ছে। এই জিনিস না বললেও কোনটি কমছে না, আসলে বাড়ছে। সয়াবিন তেলের দাম গত কিছুদিনে বেড়েছে। যেটা বলছিলাম যে এই জায়গাগুলোতেও সংস্কার সরকারকে করতে হবে, কারণ এটা সরাসরি সাধারণ মানুষের গায়ে লাগে। নিশ্চয়ই আমরা আবারও আসবো আপনার কাছে। জেসমিন টুলি, আপনার কাছে এই বিষয় নিয়ে একটু জানতে চাইবো যে বিশেষ করে আমরা যে সংস্কারের কথা বলছি, সেখানে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনগুলোর যে কার্যকারিতা সেটি মাত্র করা হয়েছে, কিন্তু তাদের আসলে যে সংস্কারগুলো করবে সেটির প্রক্রিয়া এবং সেটি আসলে অগ্রগতি বা অগ্রাধিকারের জায়গা নিয়ে যদি একটু বলা হয়, সেটি আসলে কেমন হচ্ছে সেই সংস্কার প্রক্রিয়াটা? আচ্ছা, আসলে সংস্কার তো 6টা হয়েছে, আমার 6টা কমিশনে আমার মনে হয় যেন ইমিডিয়েটলি আর একটা কমিশন করা উচিত, যেটা শিক্ষা। আচ্ছা, শিক্ষাটা আমার কাছে মনে হচ্ছে একটু কম গুরুত্ব পাচ্ছে, কারণ শিক্ষা অনেক দিনই বেহাল অবস্থা, এটার দিকে সবার একটু আরেকটু খেয়াল করা উচিত। সবকিছু শিক্ষার মান থেকে শুরু করে সবকিছু, সেটা আমার কাছে মনে হচ্ছে যে এর সাথে আর একটা কমিশন করা দরকার এবং ইমিডিয়েটলি দরকার। আর দ্বিতীয়ত সংস্কার যেগুলো হচ্ছে এখন কিছুদিন আসলে আমাদের অপেক্ষা করতেছে কী ধরনের সংস্কারগুলো হচ্ছে। ঠিক সংস্কার কমিশন দেখে বা তাদের কার্য পরিধি দেখে ঠিক বোঝার উপায় নাই যে কেমন ধরনের হবে। যেমন ইলেকশনটা বোঝা যায় যে না, একটা ভালো ইলেকশন করতে যা যা লাগবে সেটা, মানে একটা মোটা দাগের কথা বললে এটাই বোঝা যায়। পুলিশের সংস্কারটা কিন্তু খুব একটা সহজ কাজ না, কারণ আপনি পুলিশ বলতে একটা মানুষের সংস্কার, কিন্তু একটা মনের ব্যাপার। আপনি এটা মানে তার মনস্তাত্ত্বিক জায়গায় আপনাকে কাজ করতে হবে। তিনি এতদিন যে পুলিশিং শিখে এসছে, সেখান থেকে তাকে বের করে আনতে হবে। মানে আমাদের দেশে আমরা এটা কোনোদিন ভাবিনি যে আমাদের নিজেদের পুলিশরা নিজেদের ছেলেদের দিকে তাক করতে পারে বন্দুক, এটা আমাদের কল্পনার মধ্যেই ছিল না, কিন্তু আমাদের চোখের সামনে এটা ঘটেছে। তা সেই জন্য তার মানে সেটা কতটা, সেখানে অনেক সৎ অফিসার রয়েছেন যারা হয়তো সেটা নিয়ে ট্রমাটাইজ হয়েছেন, নিশ্চয়ই, কিন্তু ঠেকাতে তো পারেনি। ট্রমাটাইজ হয়ে তো ওই জীবনগুলো তার ফিরে আসবে না, ওটা তো ফিরে আসবে না। মানুষের মনের মধ্যে যে ছবি তৈরি হয়েছে আমাদের পুলিশ বাহিনী সেটা তো মুছে দেওয়া সহজে যাবে না। এবং পুলিশেরও তারা নিজেদের যে সেটা বলছে আমি, যে এই জায়গাগুলো কাজ করা বেশ কঠিন এবং সময় সাপেক্ষ, একদিনে হবে না, এটা ধীরে ধীরে আনতে হবে আমাদের। যেটা আচ্ছা, স্বাস্থ্যর জায়গাটা আমি অত ঠিক জাহিদ ভাইয়ের মতন অত ভালো বুঝি না, মোটা তাকে যেটুকু বুঝি যে যেটা যদি হয়, যে ডাক্তারদের যে অবস্থা আমরা দেখছি করোনাকালীন, তাতে মনে হয় না যে তিনি আসলে আদতেও কোনো ডাক্তারি শিখেছে বা সেবা করার মানসিকতা তার মধ্যে আছে। নাহলে করোনার যে সমস্ত সার্টিফিকেট, যে সমস্ত জাল ওষুধ, যেটা মানে যে সেজন্য এই সেক্টরগুলো সবই ধ্বংসের মুখোমুখি, বুঝছেন? এত ধ্বংসের মুখোমুখি যে আমরা 2 মাস 3 মাস 1 বছর 2 বছরের মধ্যে মানে এর দৃশ্যমান পরিবর্তন দেখতে আমাদের অপেক্ষা করতে হবে।
যেটা আমাদের সবার দরকার যে আইনগুলো হয়তো সংস্কার হবে, কিন্তু আইন বাস্তবায়ন করবে যারা, সেই সমস্ত মানুষগুলোকে ঠিক মতন তৈরি করা, এটা কিন্তু একটা বিশাল জায়গা। মানে আপনি আইন করে ছেড়ে দিলেন, একটা মেশিন তার হাতে দিয়ে দিলেন, কিন্তু সে কি করছে তাকেও কিন্তু তৈরি করতে হবে সাথে সাথে। জি, নিশ্চয়ই জেসমিন টুলি, আপনি চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে শিক্ষার যে বিষয়টি, শিক্ষাও যে আমাদের আসলে একটা চিন্তার জায়গা, আসলে সেখানেও যে একটা বড় ধরনের পরিবর্তন সংস্কার প্রয়োজন সেটি বললেন। নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের বিষয়গুলো ভাববেন। আমরা আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে এই পর্যায়ে। জেরুসালেম ইনসাইড পলিটিক্সে দর্শক আমরা আরেকটা বিরতি নিচ্ছি, কথা বলছি ঐক্যবদ্ধ ছাড়া কি সংস্কার সম্ভব এই শিরোনামে। আরও কথা বলবো একটা বিরতির পর, আশা করি সাথে থাকবে। দর্শক আরও একবার স্বাগত জেরুসালেম ইনসাইড পলিটিক্সে। কথা বলছি সমসাময়িক রাজনীতি নিয়ে এবং চলমান বাস্তবতা, চলমান যে রাজনৈতিক পরিস্থিতি। আরও একবার স্বাগত জানাচ্ছি জেসমিন টুলি এবং ডক্টর জাহিদুর রহমান, আপনাদের দুজনকেই। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে রয়েছে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে শেষ মন্তব্য হিসেবে যেটি নিতে চাই, একই সঙ্গে আমাদের যে এই সংস্কার কার্যক্রম, আবার একই সঙ্গে নির্বাচনের জন্য প্রস্তুতি, সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর চাপ, সেই দুটোর ভারসাম্য এবং সেই দুটোর বাস্তবতা আসলে কেমন হওয়া উচিত এবং সেটি আসলে আমরা কীভাবে ভারসাম্যে নিয়ে যাব। একটা কথা একটু মনে রাখা দরকার সবগুলো রাজনৈতিক দল, এবং বলা হয় যে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা ডেমোক্রেসির আসলে সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে ইনফর্মড জনগণ। কারণ আপনি যেটা বললেন খুবই রাইটলি, আপনি একটা দারুণ আপডেটেড যন্ত্র একটা মানুষের সামনে বা হাতে তুলে দিলেন, সেই মানুষটা ওই যন্ত্র অপারেট করতে জানেন না, সুতরাং কোনো লাভ নেই, ওটার আউটপুট আপনি আসলে খুঁজে পাবেন না, কোনো উপায় নেই। সো প্রচুর চমৎকার আইন, এই যে সংস্কারের কথা এসছে, প্রচুর চমৎকার সংস্কার হলো, অনেক কিছু হলো, কিন্তু যে মানুষগুলোর হাতে দিলেন বা যে দল ভবিষ্যতে ক্ষমতায় আসলো তারা সেটার মতো চললো না। তাহলে মূল শক্তির জায়গাটা আমি মনে করি জনগণ। জনগণকে আসলে তাদের জায়গা থেকে খুবই স্ট্রিক্ট থাকতে হবে যে রাষ্ট্রটা আমাদের, এবং তাদের এই মেসেজটা সব রাজনৈতিক দল সহ আদার্স স্টেক হোল্ডার, শুধু তা না, সরকার একটা অংশ আছে, আমরা প্রায় দেখবেন রাজনৈতিক দলকে নিয়েই অনেক আলোচনা করি, অথচ এই স্টেট অপারেট করার পেছনে প্রজাতন্ত্রের কর্মচারী যারা সাংবিধানিকভাবে, যদিও তারা তাদেরকে সরকারি কর্মকর্তা বলতে পছন্দ করেন, কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারীরা খুবই ইন্টিগ্রাল পার্ট, সুতরাং তাদেরকেও ঠিকঠাক মতো থাকা চলা। এই কারণে আমি মনে করি যে জনগণের দিক থেকে ওই চাপও জারি রাখা দরকার আছে। সুতরাং সংস্কার, আমি মনে করি জনগণ যদি স্ট্রিক্ট থাকে যে আমাদের এই সংস্কারগুলো দরকার আছে, সেই মেসেজ অনুযায়ী রাজনৈতিক দলের কাজ তো জনগণকে নিয়ে, তারা তাদের কাছে ভোটের জন্য যাবে, সুতরাং তারা যদি করে রাজনৈতিক দলগুলো, আমি আবারও বলছি মতদ্বৈততা বা ভিন্নতা আছে, কিন্তু কোনো একটা কমন জায়গায় তারা আসতে পারবে যদি জনগণের ওই প্রেশারটা তারা দিয়ে যায়। অনেক ধন্যবাদ জানাই জেসমিন টুলি। আমরা আপনার কাছেও একই বিষয় জানতে চাইবো যে সরকারকে তো আবার এই রাজনৈতিক শেষ পর্যন্ত নির্বাচনে যেতেই হবে, এখন এই দিক দিয়ে রাজনৈতিক দলগুলোরও চাপ রয়েছে, সেই দুটোর ভারসাম্যর জায়গাটি আসলে কেমন হওয়া উচিত? অন্যদিকে জনগণের মধ্যেও একটু একটু করে অসন্তোষ তৈরি হতে শুরু করলো, সব মিলে এরকম একটা পরিস্থিতিতে আসলে কী করণীয়? আসলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি তাড়াহুড়ো করে নির্বাচন দেওয়ার চাইতে একটা পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেওয়াটা নিশ্চয়ই সবচেয়ে ভালো হবে। আর দ্বিতীয়ত হলো আসলে আমাদের দেশে আমরা এতই দলকানা হয়ে পড়ি, মানে সত্যিটাকে সত্যি দেখি না। মানে এই জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে সব পর্যায়ে, আমি সরকারি কর্মকর্তা কর্মচারী বলেন, জনগণই বলেন, মানে একেবারে দ্বিধা বিভক্ত হয়ে পড়ি। মানে যেটা ভালো, যেটা ঠিক, সে কথাটা আমরা উচ্চস্বরে বলি না। কেন? আমার নেতা অথবা আমার নেত্রী নাখোশ হবে। সঠিক কথাটা যদি বলার এই মানুষের সাথে, এই সংস্কৃতিটা যে মানুষের মধ্যে গড়ে ওঠে যে না, আমরা সত্যি কথা থেকে সরবো না, যেটা ঠিক সেটা আমরা বলবো, যে কোনো পরিস্থিতিতে এটা বলবো। আর যারা কাজ করে, বিশেষ করে যারা ইলেকশন বা অন্য কোনো কাজ করবে, তারা যদি ঠিক করে, তারা যদি কমিটেড হয় যে আমি যে সমস্ত আইন করা হয়েছে এবং যার জন্য এত বড়, মানে আমি বলবো এত বড় ত্যাগ, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে, আর কয়বার এদেশের মানুষ দিবে, এরকম কয়বার করবে, প্রতিটা স্তরে তো সম্ভব না। তা এবার করেছে, মানুষকে এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমরা পরিবর্তনের যে সুযোগ এসেছে এবং এই সুযোগটা হাতছাড়া করব না। শুধু তা না, এটা সঠিক ব্যবহার করব এবং সঠিক জায়গায় সঠিক কাজটা আমরা করব এবং সঠিক মানুষকে আমরা সিলেক্ট করব বসানোর জন্য। অনেক ধন্যবাদ জেসমিন টুলি। আমরা এক বাক্যে ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে একটু শুনতে চাইবো যে ইউনূস সরকারকে রাষ্ট্র পরিচালনায় আরেকটু
কঠিন হওয়া উচিত কিনা, তিনি একটু নমনীয়ভাবে চলছেন কিনা সেই জায়গাটি নিয়ে? আমি মনে করি ডক্টর ইউনূস প্রায় একটা কথা বলেন যে আমরা একটা পরিবার। উনি ইনফ্যাক্ট সর্বশেষ ইন্টারভিউতে বলেছেন, উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, পরিবারেও কিন্তু কখনো কখনো যিনি দায়িত্বে থাকে এবং সেই মতভিন্নতার ক্ষেত্রে কখনো কখনো যিনি পিতা তাকে কঠোর হতে হয়। সুতরাং আমি মনে করি যে এই সরকারকে যেখানে যেখানে দরকার কঠোর হওয়ার সেখানে কঠোর হওয়া উচিত। নিশ্চয়ই, আর একটু কঠোর হওয়ার কথা বলছেন। অনেক ধন্যবাদ জানাই দর্শক। জেডএসআরএম ইনসাইড পলিটিক্স আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিশ্চয়ই আমরা নতুন পরিবর্তনের বাংলাদেশ দেখতে পাবো ডক্টর ইউনূসের হাত ধরে।